তারুণ্যের শক্তিকে বাংলাদেশের প্রধান অর্থনৈতিক শক্তিতে যদি আমরা রূপান্তর করতে পারি, প্রধান চালিকা শক্তিতে রূপান্তর করতে পারি, তাদেরকে সক্রিয়ভাবে কাজে লাগাতে পারি, তাহলে দেশের অর্থনৈতিক পরিবর্তনটা সম্ভব। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে গণ অভ্যুত্থান বলি আমরা, জুলাইয়ের যে আন্দোলন শুরু হয়েছিল মূলত কর্মসংস্থানের দাবি থেকে, বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করছে যাদের জন্য কর্মসংস্থান নাই। এবং কর্মসংস্থানের দাবি উঠেছিল যখন সমাজে আমরা দেখেছি ক্রমবর্ধমান বৈষম্য, সমাজের অর্থনীতি, সম্পদ, গুটি কয়েক পরিবার, গুটি কয়েক গ্রুপ, সম্পদ পুঞ্জীভূত হয়েছে, কুক্ষিগত হয়েছে কয়েকটি মানুষের কাছে, কয়েকটি পরিবারের কাছে এবং সেটা হয়েছে রাজনৈতিক সহযোগিতায়। রাজনৈতিক স্বৈরতন্ত্র যেরকম হয়েছে সেটার সাথে সাথে অর্থনৈতিক ক্ষমতাও পুঞ্জীভূত হয়েছে, বৈষম্য তৈরি হয়েছে। ফলে বিগত 16 বছরে আমরা অনেক অর্থনীতির উন্নয়নের গল্প শুনলেও, আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধির গল্প শুনলেও সেই অর্থনৈতিক প্রবৃদ্ধির সুবিধাভোগী সমাজের বিস্তৃত মানুষ হয়নি, সমাজের সকল স্তরের মানুষ হয়নি। ফলে সেই যে আমাদের অর্থনৈতিক সমস্যাটা, যেটার মূল সমস্যাটা যেটা বৈষম্য বা অর্থনৈতিক ন্যায় বিচার সমাজে না থাকা, সামাজিক ন্যায় বিচার না থাকা, সেই একই সমস্যাটা এখনো রয়ে গিয়েছে। সেই জায়গা থেকেই গণ অভ্যুত্থানের পরে আমাদের দাবি উঠেছিল যে রাষ্ট্র সংস্কার, যে আমরা এই রাষ্ট্র কাঠামোর সংস্কারটা করতে হবে, রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক সংস্কার এবং আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের সাংস্কৃতিক পুরো আমরা আমাদের জাতীয় চরিত্রটাকে নির্মাণ করব এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। ফলে সেই জায়গা থেকে কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন হয়েছিল। ফলে জুলাই সনদের সাথে এই অর্থনৈতিক রূপান্তরের একটা সরাসরি সম্পর্ক আছে। এবং যে আলোচনাটা আমরা গত সংসদে প্রথম অধিবেশন, দ্বিতীয় অধিবেশন, 2টা অধিবেশন ধরেই করতেছি, আপনি যদি রাজনৈতিক সংস্কার নিশ্চিত করতে না পারেন, আপনি তাহলে যদি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে গড়তে না পারেন, আপনি অর্থনৈতিক কাঠামোর পরিবর্তন করতে পারবেন না। এই অর্থনীতিটা পুরনো অলিগার্কিক সেই একই অর্থনীতিতে থেকে যাবে, যেখানে তরুণ উদ্যোক্তা বলেন আপনার কর্মসংস্থান সৃষ্টি কোনো ধরনের সুযোগই তৈরি হবে না। কিন্তু আমরা দেখলাম দুঃখজনকভাবে এই বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন করল না। তারা জুলাই সনদ এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থায়, কিন্তু তারা বাজেটে অনেক সুন্দর সুন্দর কথা বলল, এসএমইর পক্ষে কথা বলল, অর্থনীতির গণতন্ত্রের কথা বলল এবং কর্মসংস্থান সৃষ্টির কথা বলল। তারা 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়েছে এবং 4 মাসে সেটার আমরা কোনো আপডেট পাইনি। ফলে জুলাই সনদ বা গণভোট বা সংস্কার বাস্তবায়ন ব্যতীত সরকারের এই বাজেটের যে অর্থমন্ত্রীর বক্তব্য সেইটা আসলে মুখের কথাই থেকে যাবে, সেটার বাস্তবায়ন আসলে সম্ভব হবে না। এবং এই বাজেটও আমরা দেখেছি যে আমরা যে বারবার যেটা বলেছি যে আমাদের যারা এসএমই আছে, তরুণদের শক্তি আছে, এটাকে কাজে লাগানো। আমি যদি মানিটা তাদের কাছে পৌঁছাতে পারি, তাদেরকে যদি প্রশিক্ষিত করতে পারি, তাহলে সরকার ট্যাক্স বলেন এটা থেকে বেনিফিটেড হবে। আমি যদি 1 কোটি তরুণদেরকে কর্মসংস্থান বা উদ্যোক্তা তৈরি করতে পারি, তার দ্বারা অনেকগুলো পরিবার উপকৃত হবে। কিন্তু সরকার সেই পথে তো হাঁটলো না। সরকার যেটা ফ্যামিলি কার্ড করলো, একটা নির্ভরশীল জনগোষ্ঠী তারা আবার তৈরি করতেছে এবং তারা মধ্যবিত্ত থেকে ট্যাক্স নিয়ে তারা গ্রামে ফ্যামিলি কার্ড দিবে এবং যেটা কোনো আসলে কর্মসংস্থান তৈরি করবে না, বরং সেটা যেই পণ্যের চাহিদা তৈরি করবে সেটার জন্য আমাকে আমদানি করা লাগবে। আমি আবার আমদানি নির্ভর অর্থনীতি হবে, আর দেশের অর্থনীতি আমার বড় হবে না। অন্যদিকে আমার যেটা প্রধান দাবি ছিল যে বাংলাদেশে যে অর্থনৈতিক এই দুর্দশা তৈরি হলো যাদের কারণে, যে ঋণ খেলাপি সংস্কৃতি এবং ব্যাংকগুলা যে বাজে অবস্থার মধ্যে পড়লো, সেইটার কোনো বিচার বা সেইটার ব্যাংকগুলোকে স্থিতিশীল করার কোনো সুনির্দিষ্ট রূপরেখা আমরা সেটা দেখি নাই, আমরা সেটা পাচ্ছি না। বরং তারা ঋণ খেলাপিদেরকে পুরস্কৃত করতেছে। যদি সরকার ঋণ খেলাপিদের পুরস্কৃত করে এবং যারা উদ্যোক্তা তাদেরকে কোনো ধরনের ফ্যাসিলিটি না দেয়, তাহলে এই অর্থনীতির কোনো পরিবর্তন হবে বলে আমরা মনে করি না। তা আমাদের আজকে যারা এসএমই অ্যাসোসিয়েশন যারা তৈরি আছেন, এই অ্যাসোসিয়েশন আমি মনে করি যে রাজনৈতিক দল মত এগুলার ঊর্ধ্বে ওঠে, যারা আসলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা রয়েছে
তাদের জন্য কাজ করা উচিত, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। এবং অনেক আলোচক এটা আলোচনা করেছেন যে আমাদের অনেক ধরনের যারা তরুণ উদ্যোগে অনেক ধরনের নলেজের ঘাটতি আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ঘাটতি আছে, প্রশিক্ষণের ঘাটতি আছে। আমাদের তরুণরা জানে না বা পারে না যে একটা সংগঠন কিভাবে চালাতে হয়, একটা ফ্যাক্টরি কিভাবে চালাতে হয়। এই ব্যবস্থাপনা এটাও একটা স্কিল। তো এই স্কিলটা সে তো বিশ্ববিদ্যালয়ে শিখতে পারে না, বিশ্ববিদ্যালয় তাকে শুধু চাকরি প্রার্থী হিসেবে তৈরি করে। ফলে এই স্কিলটা প্রয়োজন, প্রশিক্ষণটা প্রয়োজন। এবং আমরা দেখেছিলাম কিন্তু জিয়াউর রহমানের সময়ে দেশের অর্থনীতি ঠিকই একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। তো জিয়াউর রহমান কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশের অর্থনীতিতে একটা পরিবর্তন সে সময় এনেছিল। দেশ গার্মেন্টস তৈরি করেছিলেন উনি পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং সাউথ কোরিয়ার একটা কোম্পানির সাথে চুক্তি করে এই দেশের যারা গার্মেন্টস উদ্যোক্তা আছে, পোশাক শিল্পের উদ্যোক্তা আছে, তারা সেই সময়ে তারা একটা মাঝারি শিল্প ছিল, ক্ষুদ্র মাঝারি শিল্প আমরা বলতে পারি। প্রচুর পরিমাণে তরুণদেরকে সেই সময় তিনি প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছিলেন সরকারি সহযোগিতায় এবং তাদেরকে ঋণের ব্যবস্থা করে দিয়েছে। ফলে তারা যখন ব্যবসা করেছে, হয়তো সবাই সফল হয় নাই, কিন্তু যখন একটা বড় অংশ সফল হয়েছে সেটা দেশের অর্থনীতিতে একটা বড় পরিবর্তন এনেছে। এবং বাংলাদেশে আজকে অর্থনীতির প্রধান একটা খাত হচ্ছে সেই পোশাক শিল্প।